গরিব মানুষের পক্ষে শেখ হাসিনা সরকার এটাই বালা। বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, সেই সরকার যে কাজ কর্ম করছেন তার ব্যাপারে জনগণ ক্রমেই অধৈর্য হয়ে পড়েছে। ঘিরে যেন আবারও মহাসমাবেশ তৈরি হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুষ্ঠু মর্যাদায় দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য। ধরা খেয়ে গেল 3 কোটি টাকার চেক। আওয়ামী লীগের দায়িত্ব নিতে প্রস্তুত জানালেন সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আপনাদের সাথে আছি আমি প্রতিদিনের মতো, আমি নাজমুদ্দিন। মানুষ মহিরা হয়ে গেছে, কিছু মানুষ গোপালগঞ্জের শেখ হাসিনা খাওয়ার এনে প্রধানমন্ত্রীতে দেওয়ার জন্য। চেষ্টা তুল্য অলৌকিক অনেক বিষয়েরই আশা করছি, কিন্তু বাস্তবতা হলো যে তার সেই বিশালত্বকে যখন আমরা 18 কোটি মানুষের যে অভাব, অভিযোগ, আশা আকাঙ্ক্ষা এবং দৈনন্দিন যে সমস্যা, সেগুলোর সঙ্গে কোনো অবস্থাতে মিলাতে পারছি না। অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে অভ্যুত্থানের মাধ্যমে, যে গণবিপ্লবের মাধ্যমে এবং একটি অলৌকিক ঘটনার মাধ্যমে ডক্টর ইউনূসের সরকারের যে শুভ যাত্রা শুরু হয়েছিল, সেই সরকার সম্ভবত পচা শামুকে পা কাটার পর্যায়ে পড়ে গিয়েছে। তো এখানে পচা শামুকে পা কাটার বিষয় নিয়ে আমি দুটো বিষয় বলিনি। প্রথমত, যখন এই ছাত্র আন্দোলন শুরু হলো এবং কোটা বিরোধী আন্দোলন তুঙ্গে যায়নি তখন, আর শেখ হাসিনা তখন বেইজিং সফরে গিয়েছিলেন, ঠিক ওই সময়টাতে আমি একটা ভিডিও করেছিলাম যে পচা শামুকে শেখ হাসিনার পা কাটবে। এরপর যখন তিনি এসে সংবাদ সম্মেলন করলেন, এরপর সংবাদ সম্মেলন পরবর্তী ঘটনায় যখন একেবারে সবকিছু এলোমেলো হয়ে গেল, তখন আমার নিজের কাছেই খুব অবাক লাগলো যে এই পচা শামুকে পা কাটার বিষয়টি আমার মতো একজন অল্প বুদ্ধির মানুষ টের পেলাম, কিন্তু শেখ হাসিনা কেন টের পেলেন না? একইভাবে ডক্টর ইউনূসের জ্ঞান, প্রজ্ঞা, মেধা, যোগ্যতা, বিশ্বাস করেন আমি মনে করি না যে তার একটি আঙ্গুলের সমান কোন যোগ্যতা আমার রয়েছে, অথবা তিনি যে বিশ্বব্যাপী অনেক বিষয়ে সফলতা অর্জন করেছেন, তার সেই সফলতার ধারের কাছে আমার পক্ষে যাওয়া অসম্ভব বিষয়। বক্তব্যটা হলো যে আমি এই বাইরে থেকে এত কম যোগ্যতা নিয়ে, এত অল্প বুদ্ধি নিয়ে আমি যে সমস্যাগুলো বুঝতে পারছি, এবং এই সমস্যা যেহেতু আমি বুঝতে পারছি, সেই কারণে আমার মন মস্তিষ্কে এগুলো সমাধানের ব্যাপারে অনেকগুলো অটো সাজেশন চলে আসে। তো সেই জিনিসটি আমার চেয়ে সহস্র গুণ, লক্ষ গুণ, শতগুণ অভিজ্ঞতা সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সঙ্গী সাথীরা কেন বুঝতে পারছেন না? তো হাসিনার এই যে শেখ হাসিনার পরাজয় এবং পালিয়ে যাওয়া, সেখান থেকে যদি অল্প সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের কতগুলো সমস্যা, যেগুলো খুব বড় সমস্যা নয় এখনো পর্যন্ত, কিন্তু খুবই বিরক্তিকর এবং কোনো সমস্যাই নয়, কিন্তু এই সমস্যাগুলো কালান্তরে 1 মাস পরে, 2 মাস পরে মহা সমস্যা হয়ে দেখা দিবে। এই বিষয়গুলোকে তিনি কোনো অবস্থাতেই গুরুত্ব দিতে চাচ্ছেন না। বাংলাদেশে যে একটা শক্তিশালী রাজনৈতিক শক্তি রয়েছে, মানুষের যে একটা রাজনৈতিক ডিজায়ার, ইচ্ছা রয়েছে, এবং রাজনৈতিক যে উইল ফোর্স রয়েছে, এটি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সঙ্গী সাথী যারা আছেন, তারা এই বিষয়টিকে এখনো পর্যন্ত নিজেদের ডিকশনারিতে ঢুকাননি। তিনি যাদেরকে পছন্দ করেছেন, সেটা জনাব আলী রিয়াজ হোক, দেবপ্রিয় ভট্টাচার্য হোক, কিংবা ডক্টর আসিফ নজরুল হোক, তারা সবাই রাজনৈতিক দল হিসেবে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, এদের কর্মকাণ্ড এবং এই কর্মকাণ্ডের সাথে জড়িত বেশিরভাগ লোককে তারা মনে করে লোয়ার গ্রেডের, এবং মনে করে যে এদের সাথে জনগণ নেই এবং জনগণ দীর্ঘ মেয়াদে তাদের কোনো অপশন নেই, বিকল্প নেই। এই জন্য বিএনপি কে সাপোর্ট করে, জামাতকে সাপোর্ট করে, আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যান্ড সঙ্গী সাথী, তার যারা সঙ্গী সাথী, তাদের এটা হলো মেন্স রিয়া আইনের একটা শব্দ। আপনি রাজনীতিকে যখন শত্রু মনে করবেন, মনে মনে শত্রু ভাবাপন্ন হবেন,
এটিকে আইনের ভাষা বলা হয় মেন্সরিয়া। তো রাজনীতি সম্পর্কে, রাজনৈতিক শক্তি সম্পর্কে এখানে যারা আছে সকলেরই একটা মেন্সরিয়া রয়েছে। রাজনীতিকে তারা শ্রদ্ধা করেন না, করতে পারেন না, এবং এখনো পর্যন্ত আমি যা যা বলেছিলাম রাজনীতিবিদ 1 মাস আগে এবং যা যা বললাম 10 দিন আগে, দেখেন প্রত্যেকটা কথা আজকে সত্য প্রমাণিত হচ্ছে। আজকে সমন্বয়কদের একজন বলল কয়েকজন সমন্বয়ক বেইমানি করতে চেয়েছিল, গোপন তথ্য ফাঁস করলেন, সব ফাঁস হয়ে যাচ্ছে। আর একজন সমন্বয়ক কি বলতেছে দেখেন, এই যে অনেক জায়গায় প্রশাসনের প্রত্যক্ষ ছত্রছায়ায় আওয়ামী লীগের পুনর্বাসন চলছে, তাহলে স্বীকার করছে যে আওয়ামী লীগের পুনর্বাসন চলছে। কে করছে, কার এই ক্ষমতা আছে, কে আওয়ামী লীগের বাড়িতে গিয়ে মিটিং করছে, মিছিল করছে, এইগুলো অনেক কথা প্রিয় ভাইরা। আমরা একটা অনেক কষ্ট করে এই লড়াই জিতেছি। আমাদের চোখের সামনে আমাদের ভাইদেরকে আমরা মরতে দেখেছি, নিজেরা আহত হয়েছি, গ্রেপ্তার হওয়ার পরে লাগাতার মেরেছে। কত মেরেছে জানেন? সারাদিন কয়েকটা টিম এসে জিজ্ঞাসাবাদ করেছে, যেই আসে সেই চড়ায় থাপড়ায়, তারপরে মাটিতে ফেলে রেখে মারলো, 6 জন পাড়ায় রেখে আমার পায়ের পাতায় ধূপ ধাপ করে মানে পিটাচ্ছে। তো আমাদের এই বিপ্লবটাকে চুরি করেছে কয়েকটা চোর সমন্বয়ক, যারা আত্মসমর্পণ করেছিল, যারা আইনমন্ত্রীর সাথে মিটিং করে আন্দোলন বন্ধ করে দিয়েছিল। আচ্ছা, আপনাদের সবাইকে আজকে জিজ্ঞাসা করি, খোলা মনে আজকে কমেন্ট করবেন, যেদিন আন্দোলন বন্ধ করে দিল সমন্বয়করা, সেই দিন আপনারা হতাশ হয়েছিলেন না? জাস্ট খোলা মনে বলবেন যে হতাশ হয়েছিলেন কি হয়েছিলেন না। এবং আন্দোলন যেদিন বন্ধ করে দিল, তারপরের দিন আন্দোলন ছিল না, ওই দিনে আমরা বাড্ডা, রামপুরা, বনশ্রী এই এলাকায় আন্দোলন করছি। এটা কোন সমন্বয়কের বাপ আমাদেরকে আদেশ করছিল এখানে আন্দোলন করতে হবে? বলেন। বসুন্ধরা এলাকায় কোন সমন্বয়কের সিদ্ধান্তে আমরা আন্দোলন করছি বলেন? হ্যাঁ, তারপরে হলো মোহাম্মদপুরের মতো জায়গায়, শ্যামলের মতো জায়গায়, এরা কি? এগুলো বিষয় না। বিষয় হলো যে আমাদের বিপ্লবটা চুরি হয়ে গিয়ে সেই চোরেরা এখন বলে যে মানে ক্ষমতার পালা বদলের জন্য, ভোটের জন্য, গণতন্ত্রের জন্য এই বিপ্লব হয়নি, গণঅভ্যুত্থান হয়নি। তো কোটার জন্য আন্দোলন তো তোমরা বন্ধই করছো। বলছিলাম যে ডাকসুতে বসে বসে কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে, আজকে তার প্রমাণ খালি করতেছে হ্যালো, পদবি ঠিক হয়ে যাচ্ছে, ফিক্স হয়ে যাচ্ছে। এখন এই যে হ্যালো বলতেছে, বিনা পয়সায় বলতেছে, এদেরকে মানে আমরা কিভাবে কি ভাষায় বলবো? একটা রাষ্ট্র, কিছু বাপে খেতানো, মায়ে তাড়ানো ছেলে পেলে যারা দেশের সঙ্গে বেইমানি করেছে, আমার কথা না, এই যে এখানে সমন্বয়করাই বলতেছে, কিছু সমন্বয়ক নিউজ হয়েছে, হ্যাঁ,